হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের আমি মহাভারত থেকে যে সেকেন্ড তোমাদের টপিকটা আছে তোমাদের সিলেবাসে, যেটা হচ্ছে দ্য সিকুয়েল টু ডাইসিং। মানে আমরা প্রথমটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দ্য ডাইসিং, আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সিকুয়েল টু ডাইসিং। ঠিক আছে, যেখানে আমরা মানে ডাইস গেমের যে সেকেন্ড রাউন্ডটা হয়েছিল পাণ্ডব আর কৌরবদের মধ্যে, ওটা দেখতে পাই এবং এর ফলে কি হয়েছিল সেটাও কিন্তু আমরা এই এপিসোডে পড়বো। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো, তারা কিন্তু অনায়াসেই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের পেইড ব্যাচে জয়েন হওয়ার জন্য তোমাদের আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বারের কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের নাম্বার দুটো এখানে দেওয়াও আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তোমরা চাইলে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এক্সাম যেহেতু ডিসেম্বর মাসের মিডিলেই হবে, তো তোমাদের সময় কিন্তু হাতে খুবই কম। ঠিক আছে, তো এখন আমরা যেরকমভাবে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, লাইভ ক্লাসগুলো, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ডাউটসও ক্লিয়ার করে দিচ্ছি এবং টপিকগুলো আমরা থরলি বোঝাচ্ছি। তো তোমরা যদি মনে করো যে আমরা এক্সামের আগে নোটস নেওয়ার জন্য জয়েন করব, তোমাদের বলছি আমি যে নোটস তোমরা পেয়ে যাবে সবগুলাই, যেরকম বাকি স্টুডেন্টরা পাবে। বাট এই অনলাইন ক্লাসগুলো যেখানে আমরা বিভিন্ন টপিকগুলো বুঝিয়ে দিই, দেখো ভিডিওতে কি হয়, মানে ইউটিউবে সবসময় কিন্তু আমরা সেভাবে জিনিসটাকে পুরোপুরি লেন্দি করে বোঝাতে পারি না। ঠিক আছে, মানে অতটুকু সময়ের মধ্যে যতটুকু আমরা পারি বুঝিয়ে দিই, কিন্তু যেই লাইভ ক্লাসগুলো আমরা নিই, অনলাইনে যে ক্লাসগুলো নিই, সেখানে কিন্তু আমরা টপিকটাকে কয়েকবার রিপিট করে করে বুঝিয়ে দিই স্টুডেন্টদের জন্যই। তো তোমরা যদি শুধুমাত্র নোটস নেওয়ার জন্য জয়েন করো, তোমাদের ক্ষেত্রে হয়তো নোটসগুলো পড়া বা বোঝা কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে, যেগুলো কিন্তু অনলাইন ক্লাসে আমরা বুঝিয়ে দিই। তো তোমাদের জন্যই বলছি যে তোমরা যদি জয়েন করবে, তোমরা কিন্তু এর মধ্যেই জয়েন করে যেও, কেননা তোমাদের এক্সাম কিন্তু খুবই সামনে। ঠিক আছে, আরও একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বই পাবলিশ করা হয়েছে অলরেডি। তোমরা যারা বইটি পারচেস করতে চাও, তারা আমাদের এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আমি হিস্ট্রিদের যারা হিস্ট্রি আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের জন্য থার্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি, মানে যাদের মাইনর হিস্ট্রি আছে তোমাদের সিলেবাসে, তো যাদের মাইনর হিস্ট্রি রয়েছে ওরা কিন্তু আমাদের সেন্টার থেকে পাবলিশ করা বইটি কিনতে পারো। তারও কিন্তু প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুটোই বলার ছিল কথা। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, দ্য সিকুয়েল টু ডাইসিং, যেখানে আমরা দেখি যে মানে আমি একবার তোমাদের ডাইসিং গেমটাকে একবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ডাইসিং গেমে কি হয়েছিল, সেখানে হচ্ছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে ডাইস গেমটা হয়েছিল, সেখানে আমরা দেখি যে পাণ্ডবরা একে একে সব হারিয়ে ফেলে। ইভেন তারা শেষ পর্যন্ত নিজেদেরকে বাজি রাখে এবং সবার শেষে তারা বাজি রাখে হচ্ছে দ্রৌপদীকে। এবং আমরা জানি যে দ্রৌপদীকে সেখানে বস্ত্রহরণ করার চেষ্টা করা হয় এবং মোক্ষম সময় শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীকে উদ্ধার করে। এবং তার ফলে আমরা দেখি যে এই যে নারীর এত বড় একটা অসম্মান, এর ফলে দ্রৌপদী কিন্তু সেখানেই মানে ওই কোর্টেই কিন্তু প্রত্যেকের উপস্থিতিতে কিছু কোয়েশ্চেন করে, যেখানে তিনি হচ্ছে নারীদের স্থান, সমাজে নারীদের স্থান, নারীদেরকে যে প্রত্যেকে ভোগ্যবস্তু মনে করে, যে নারীরা হচ্ছে মানে বাজি ধরার একটা দ্রব্য মাত্র। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো করে এবং আমরা দেখি যে ধৃতরাষ্ট্র কিন্তু হচ্ছে পাণ্ডবরা যা যা এই খেলাতে হারায়, এই বাজিতে যা যা হারায়, সব তাদেরকে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা ডাইসিং গেমটাকে শেষ করেছিলাম। আজকে হচ্ছে আমরা সিকুয়েল টু ডাইসিংটা শুরু করব, যেখানে আমরা দেখব যে এই ডাইস গেমটাকে আরেকবার সেকেন্ড টাইম খেলা হচ্ছে। ঠিক আছে, তো এভাবে শুরু হচ্ছে যে পাণ্ডবরা যখন চলে যায়, মানে ধৃতরাষ্ট্রদেরকে সবটা ফিরিয়ে দেয়, তো পাণ্ডবরা হচ্ছে দ্রৌপদী, কুন্তী সবাইকে নিয়ে ফিরে যায়। এবং যখন ওরা চলে যাওয়ার পরে হচ্ছে যুধিষ্ঠির তার ভাই দুঃশাসন এবং বাকিদেরকে নিয়ে আর কি পরামর্শ করে, এবং হচ্ছে পরামর্শ করার ফলে তারা হচ্ছে এটা বুঝতে পারে যে যেটা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে মানে এর ফল বা এর রেজাল্টটা হয়তো ভালো হবে না। তখন তারা কি করলো, হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসন মিলে তারা হচ্ছে ধৃতরাষ্ট্রের কাছে গেল এবং গিয়ে বলল যে একটা সুযোগ পেয়েছিলাম ওদেরকে হারানোর, ওদের থেকে সবটা কেড়ে নেওয়ার, সেই সুযোগটা আপনার জন্য হাতছাড়া হয়ে গেল। মানে কৌরবরা জানে যে যুদ্ধক্ষেত্রে তারা পাণ্ডবদেরকে হারাতে পারবে না,
তো ওটাই বলছে ধৃতরাষ্ট্রকে গিয়ে যে ওদের তো যুদ্ধক্ষেত্রে আমরা হারাতে পারবো না, তো এই একটাই সুযোগ আমরা পেয়েছিলাম যে এই ডাইস গেমের বদলে আমরা ওদের থেকে সবটা কেড়ে নিচ্ছিলাম, কিন্তু আপনার জন্য সেটা হলো না। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে একবার আঘাত পাওয়ার পরে পাণ্ডবরা কিন্তু প্রত্যেকেই মানে হিংস্র হয়ে আছে, ওরা যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের ওপর অ্যাটাক করতে পারে, ঠিক আছে। তো দুর্যোধন বলছে ওর বাবাকে, ধৃতরাষ্ট্রকে বলছে যে আপনি পারমিশন দিন, আরও একবার এই ডাইস গেমটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ করব, এবং এখানে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা রাখবো, মানে বাজি হিসেবে যেটা আমরা রাখবো সেটা একটু ডিফারেন্ট হবে। তো ধৃতরাষ্ট্র বলছে যে হচ্ছে কি কেমন ধরনের বাজি রাখবে? তখন দুর্যোধন বলছে যে এই গেমে যে হারবে তাকে হচ্ছে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে, নির্বাসনে, এবং বাকি একটা বছর মানে 12 বছর বনে কাটানোর পরে একটা বছর তাদেরকে কাটাতে হবে হচ্ছে অজ্ঞাতবাসে। অজ্ঞাতবাস মানে হচ্ছে যেখানে তাদের ঠিকানা কেউ জানবে না, মানে তাদেরকে নিজেদের আইডেন্টিটি পরিচয় গোপন করে থাকতে হবে। তো মোট 13 বছরের আর কি নির্বাসন হবে। আর এটাও বলা হয়েছিল যে যদি ওই লাস্টে যে 1 বছর যে অজ্ঞাতবাসের কথা বললাম, যেখানে ওদেরকে নিজের পরিচয় লুকিয়ে থাকতে হবে, ওই অজ্ঞাতবাসে থাকা অবস্থায় যদি ওদের পরিচয় কেউ জানতে পারে বা যদি ওদেরকে কেউ খুঁজে পায়, তবে কিন্তু জিনিসটা আবার রিপিট হবে, মানে আবার 12 বছরের ওদেরকে থাকতে হবে জঙ্গলে এবং 1 বছর হচ্ছে অজ্ঞাতবাসে। তো ধৃতরাষ্ট্র তো ছেলের কথায় একদম অন্ধ, তো সে বললো ঠিক আছে, আমি হচ্ছে লোক পাঠাচ্ছি যুধিষ্ঠিরের কাছে। তো সেই হিসেবে ধৃতরাষ্ট্র কি করলো, লোক পাঠালো ইন্দ্রপ্রস্থতে, যেখানে পাণ্ডবরা থাকে। তো সেখানে যুধিষ্ঠিরকে গিয়ে আবার হচ্ছে খেলার জন্য ইনভিটেশন দিল। তো এবার মানে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যদি কোনো রাজাকে কোনো কিছু চ্যালেঞ্জ দেওয়া হয় বা অফার করা হয়, তাহলে সে কিন্তু সেটাতে নাকচ করতে পারে না। বাট এই পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম যে আছে, সেকেন্ড পাণ্ডব, ও কিন্তু মনে মনে ভীষণ রেগেছিল, এবং সে কিন্তু একদমই চায়নি যে আবার দ্বিতীয়বার গিয়ে সেখানে আর কি অপমানিত হতে। কিন্তু যখন ও দেখলো যে ও বাদ দিয়ে বাকি সব ভাইয়েরা হচ্ছে যুধিষ্ঠিরকে সাপোর্ট করছে বা যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন কিন্তু সে আর মানে নিমরাজি হলো, মানে হচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে যেতে হলো, ঠিক আছে। তো যথারীতি আবার হচ্ছে ডাইস গেমের জন্য প্রত্যেকটা পাণ্ডব বেরিয়ে গেল, এবং সেই সাথে দ্রৌপদী এবং কুন্তিও গেল। এবার যখন তারা হস্তিনাপুরের কোর্টে গিয়ে পৌঁছালো, তো ওখানে উপস্থিত প্রত্যেকে ভীষণ চমকে গেল। চমকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভীষণ দুঃখও পেলো, মানে ওদের হাসিও পেলো যে হচ্ছে এরা আবার বোকার মতো কেন এসেছে, ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য অপমানিত হওয়ার জন্য। আবার দুঃখ পেলো এই জন্য যে না জানি আরও কি এদের জন্য অপেক্ষা করে আছে। তো যাই হোক, তো দুই পক্ষ ডাইস গেম শুরু করলো। এবার কৌরবদের হয়ে তো শকুনি খেলছিল। তো শকুনি হচ্ছে প্রথম ও নিজেই বললো যে দেখো, এইবারের যে কন্ডিশনটা আমরা রাখবো, এবার কিন্তু মানে কোনো মানে সম্পত্তি, হাতি, ঘোড়া এরকম কোনো কিছু হচ্ছে বাজি রাখা যাবে না। এবারের শর্তটা হচ্ছে যেই টিম হারবে তাকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে থাকতে হবে। অজ্ঞাতবাসে থাকা অবস্থায় যদি কাউকে মানে যদি কেউ তাদেরকে খুঁজে ফেলে, তাহলে কিন্তু তাদের শাস্তিটা আবার রিপিট হবে, মানে আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। তো যুধিষ্ঠির সহ বাকি পাণ্ডবরা প্রত্যেকেই এই শর্তে রাজি হয়ে গেল। গেম শুরু হলো এবং হিস্ট্রি রিপিটস, যেটা হয়েছিল যে আবার কিন্তু তারা হেরে গেল, এবং শর্ত মোতাবেক তাদেরকে কি করা হলো, তাদেরকে সমস্ত যে ছিল তাদেরকে বনবাসে যেতে হলো। তো তারা হচ্ছে নিজেদের সমস্ত যে রয়্যাল কস্টিউম ছিল সে সব কিছু চেঞ্জ করলো, এবং চেঞ্জ করে তারা হচ্ছে ব্রহ্মচারীরা যেরকম পরে মানে বনবাসে যাওয়ার জন্য তারা ওরকম জামা কাপড় পরলো। তো সেই সময় সেখানে হচ্ছে বিদুর আসলো। বিদুর হচ্ছে ধৃতরাষ্ট্রের মন্ত্রী, এবং বিদুর হচ্ছে এছাড়া ধৃতরাষ্ট্রের ভাইও হয়, এক ধরনের মানে হাফ ব্রাদার হয়। তো বিদুর হচ্ছে যুধিষ্ঠিরকে বলল যে তোমাদের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে, বাট তোমাদের একটা কথা বলি, তোমরা যাচ্ছ যাও, কিন্তু তোমাদের মাকে আমার কাছে রেখে যাও, মানে কুন্তির কথা বলছে। তো বিদুর বললেন যে তোমাদের মায়ের তো বয়স হয়েছে, আর বনবাসের জীবন তো খুবই
খুব একটা সহজ না, তো সেখানে গিয়ে কাটানো খুব একটা সহজ হবে না, কঠিন হবে। আর তোমার মার বয়স হওয়ার জন্য তোমার মা এই ধকলটা নিতে পারবে না, তাই তোমার মাকে এখানেই রেখে দিচ্ছি। তো যুধিষ্ঠির খুব খুশি হলো এটা ভেবে যে না, তাদেরকে ভাবার জন্য তো কেউ আছে। তো বিদুরকে ধন্যবাদ দিল। তখন বিদুর তাদের উদ্দেশ্যে কিছু বললো যে দেখো, তোমরা প্রত্যেকেই বীর, তোমরা প্রত্যেকেই আদর্শবান, তোমরা ভালোভাবে থেকো, আবার দেখা হবে, মানে কিছু ভালো কথা বললো। দ্রৌপদীর উদ্দেশ্যেও বললো যে তুমি যথেষ্ট স্ট্রং একজন ওমেন, এবং তোমার পক্ষে এই টাইমটা পার করা জানি না কঠিন হবে হয়তো, বাট তুমি আশা করি পারবে। তো এত কিছু ভালো কথা বললো। তারপর তারা গেল হচ্ছে কুন্তির কাছে বিদায় নেওয়ার জন্য। তো তাদেরকে দেখে কুন্তি ভীষণ দুঃখ পেল এবং বলল যে মানে এই দিন দেখার জন্য ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে, এরকম দিন দেখার থেকে মরে যাওয়া ভালো ছিল, এরকম করে আর কি একটু দুঃখ করলো, শোক প্রকাশ করলো। তো দ্রৌপদী আবার কুন্তির পায়ে পড়ে কান্নাকাটি করলো, দ্রৌপদীকেও বলে যে তুমি ভালো করে থেকো, যেরকম আর কি বলে। তো সবার থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে গেল বনবাসীর উদ্দেশ্যে। এবার যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রত্যেককে ওখানকার মানে রাজ্যের সব লোক তাদেরকে দেখে কান্নাকাটি করছিল। তারা যেভাবে যাচ্ছিল মুখে আর কি কাপড় দিয়ে হচ্ছে ধুলোবালি মেখে, মানে কালকের রাজা আজকের ভিখারি বলে না, ওরকম একটা অবস্থায় তারা যাচ্ছিল। তো প্রজারা সেটা দেখে সহ্য করতে পারছিল না। তখন বিদুর এসে ধৃতরাষ্ট্রকে বলল যে হচ্ছে সবাই আপনার ছেলেদেরকে, মানে কৌরবদের সবাই কার্স দিচ্ছে, সবাই অভিশাপ দিচ্ছে, এবং এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। ওরা কিন্তু বনবাস থেকে ফিরে এসে একটা বড়সড় একটা যুদ্ধের একটা আভাস পাওয়া যাচ্ছে। ধৃতরাষ্ট্রকে এভাবে বলছে। তা এছাড়াও বলছে যে যুধিষ্ঠির হচ্ছে এরকম মুখে কাপড় দিয়ে যাচ্ছে, দ্রৌপদীর হচ্ছে চুল খোলা, তারা প্রত্যেকে হেঁটে হেঁটে যাচ্ছে, যেখানে তারা সবসময় রথে যাওয়া আসা করে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। তাদের গায়ে রাজ পোশাকের পরিবর্তে হচ্ছে মলিন পোশাক রয়েছে। তো এগুলো কিন্তু ওরা ভুলবে না। আর ভীম যে আছে, ভীম কিন্তু আপনার হচ্ছে ছেলে দুঃশাসনকে অবশ্যই আর কি মারবে, সে এটা কিন্তু প্রতিজ্ঞা করেছে। তো ধৃতরাষ্ট্র এগুলো শুনে ভীষণ দুঃখ পেল, ভয়ও পেল। ও বলল যে জানি আমারও ভীষণ খারাপ লাগছে, কি থেকে কি হয়ে গেল। তখন ধৃতরাষ্ট্রের যে আর কি কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, যার নাম হচ্ছে সঞ্জয়, তো সঞ্জয় বলছে আপনি এখন দুঃখ করছেন কেন? ঠিক আছে, আপনি তো চাইলেই ওদেরকে মানে এই শাস্তিটা থেকে আর কি ওদেরকে মুক্ত করতে পারতেন, মানে আপনি চাইলে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আবার, তাহলে কিন্তু আপনার ছেলেরা বেঁচে যাবে। তো ধৃতরাষ্ট্র ওদের কথা হয়তো কর্ণপাত করলো না। তো ও কারণ ও জানেই, মানে ওর যেহেতু পুত্র স্নেহ অন্ধ, ওর মাথায় অত কিছু আসছিলই না। কিন্তু হ্যাঁ, কোথাও গিয়ে দুঃখ পাচ্ছিল পাণ্ডবদের জন্য। এদিকে ওরা চলে যাওয়ার পরে, পাণ্ডবরা চলে যাওয়ার পরে দুঃশাসন, দুর্যোধন, শকুনি আর কর্ণ এরা মিলে পরামর্শ করছে যে মানে ওরা জানেই যে এরপর যখন ওরা 12 বছর পর 13 বছর পর যখন ওরা ফিরে আসবে, তখন কিন্তু বেশ একটা বড়সড় যুদ্ধ বাঁধবে। ঠিক আছে, তো তার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। তো দুর্যোধন কি করলো, সে হচ্ছে গেল দ্রোণাচার্যার কাছে। দ্রোণাচার্য হচ্ছে তাদের হচ্ছে অস্ত্রগুরু, মানে যে তাদেরকে বিভিন্ন আর কি যুদ্ধ করা এসব শিখিয়েছে। তো দ্রোণাকে গিয়ে বলছে যে আপনি জানেন যে যেটা হয়েছে তার জন্য কিন্তু আরো কয়েক বছর পর একটা বড়সড় যুদ্ধ লাগতে পারে, তো আপনি কার দলে, আপনি এটা বলুন। তো দ্রোণাচার্য বলছে যে দেখো, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং এখানে আমরা প্রত্যেকেই, মানে দ্রোণাচার্য নিজের কথা বলছে, ভীষ্মর কথা বলছে, কৃপাচার্যের কথা বলছে, আমরা প্রত্যেকেই কি, আমরা প্রত্যেকে হচ্ছে এখানে ইনঅ্যাক্টিভ ছিলাম। তো যদি ফিউচারে কোনো যুদ্ধ হয় তাহলে হচ্ছে আমরা, মানে যেহেতু তোমার বাবাকে মানে ধৃতরাষ্ট্রকে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা তোমাদেরকে প্রোটেক্ট করব, তো আমরা তোমার দলেই থাকবো। ঠিক আছে, কিন্তু আমি চাইবো তুমি মানে তোমরা পাণ্ডবদের সাথে বন্ধুত্ব করে নাও, কেননা যদি এরপরে যুদ্ধ শুরু হয় তাহলে হয়তো আমরা তোমাদের দলে হয়তো থাকবো, কিন্তু এটা মনে রাখবে যে ওদের দলে কিন্তু ন্যায় আছে, সত্যতা আছে, তো জিনিসটা কিন্তু খুব একটা ইজি হবে না। তো যেহেতু দুর্যোধন কোথাও গিয়ে খুশি হলো এটা শুনে যে দ্রোণাচার্য আরো সবাই প্রত্যেকে ওদের টিমে আছে, আর দ্রোণাচার্য যেহেতু ওদের হচ্ছে অস্ত্রগুরু, তো ওকে তো হারানো ইম্পসিবল হবে। আবার কোথাও গিয়ে এটা ওর বিরক্তও লাগলো এটা শুনে, যখন দ্রোণাচার্য বলল যে তোমরা পাণ্ডবদের সাথে বন্ধুত্ব করে নাও, তোমরা আবার একে অপরের সাথে মিলেমিশে যাও, তাহলে যুদ্ধটা হবে না। তো ও অত পাত্তা দিল না ওর কথা, শুধু এতটুকু বলল যে আমাদের দলে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তো এখানে হচ্ছে সিকুয়েল টু ডাইসিং
আর কি এপিসোডটা শেষ হয়ে গেল। দেখো আমি ক্যারেক্টারের নামগুলো এখানে লিখে রেখেছি, আমি শুরুতে বলতে পারিনি, আমি বলে দিচ্ছি। পাণ্ডবরা হচ্ছে মেন ক্যারেক্টার, দেন আছে হচ্ছে কৌরবরা। পাণ্ডবদের মধ্যে হেড হচ্ছে যুধিষ্ঠির, কৌরবদের মধ্যে হেড হচ্ছে দুর্যোধন, ঠিক আছে। বিদুরা হচ্ছে যে কিনা ধৃতরাষ্ট্রের হচ্ছে হাফ ব্রাদার হয় এবং ওকে সব ব্যাপারে পরামর্শ দেয়। ধৃতরাষ্ট্র হচ্ছে কৌরবদের বাবা। তারপর সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। এদিকে আছে হচ্ছে দ্রৌপদী, তারপরে 7 নম্বরে আছে হচ্ছে কুন্তি, 8 নম্বরে আছে হচ্ছে শকুনি, যার প্ল্যান ছিল এটা, মানে মেন এই যে এত বড় যে প্লটিংটা, এটা কিন্তু তার জন্যই হয়েছে। তো শকুনি যে কিনা কৌরবদের মামা। 9 নম্বরে আছে হচ্ছে কর্ণ, আর 10 নম্বরে আছে হচ্ছে দ্রোণাচার্য হচ্ছে, যেটা বললাম। তার সাথে আমরা এই এপিসোডটার শেষের দিকে আমরা দুর্যোধন আর দ্রোণাচার্যের কনভারসেশন শুনি, তো ওই জন্য ইনিও কিন্তু এই এপিসোডের একটা মেন ক্যারেক্টার। তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের সিকুয়াল টু ডাইসিং এপিসোডের আর কি মেন সামারিটা। তো জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরা একটু দেখো, 2-3 বার দেখো, তোমাদের পুরোটা মনে হয়ে যাবে। আমি যতটা সম্ভব পারলাম ভালো করে সহজ করে বলার চেষ্টা করলাম। তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।